আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে, তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম, তো তারা আবার ভালো না কেন? এটার উত্তরটা দেন। তারা আরো 10 গুণ খারাপ কেন? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া হলো যে আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেয়া হবে না, সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো, এবং জঙ্গিরা, ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে ও তাদের কুড়াল হারিয়ে ধার দেওয়া শুরু করলো, আওয়ামী লীগকে জবাই করবে। তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে। এটা সাময়িক, কিন্তু আওয়ামী লীগের যে শক্তি, এটা জনমানুষের শক্তি, এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত, আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তখন কিন্তু আর সিপিডি কথা বলে। শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল, তো এখন কে নিয়ে গেল? তো ওই সবকিছু তো হচ্ছে, আপনি দ্রব্যমূল্য তো কমাতেই পারলেন, আরো বেড়ে গেল। তো আওয়ামী লীগকে দোষ দিচ্ছিলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল, তো এখন কে করছে? আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের, এখন তো মানুষের নিরাপত্তাও নাই। যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেস দিয়ে দিচ্ছে। গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা, তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেন, কথা বলে দেখেন তারা কেমন আছে। তারা অনেকে আফসোস করেন। হ্যাঁ, বাংলাদেশের বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যে সবকিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করবো না। আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল, অবশ্যই ছিল। এগুলো নিয়ে আমরা এখনো ভাবি, চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায়। কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত, নসিহত দিত, গণতন্ত্র কাকে বলে শেখাতো, গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শেখাতো, মানবাধিকার কাকে বলে শেখাতো, আপনার আইনের শাসন কাকে বলে শেখাতো, তাদের আজকে কি অবস্থা? তারা আজকে এগুলো কিছু দিতে পেরেছে দেশের জনগণকে? এদেশের জনগণ এটা বিচার করুন, দেখুন, বুঝুক। আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা 16 বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে। এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয়ই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে, এবং সেগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে। $300 মিলিয়ন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন, এরকম একটি অভিযোগ তদন্ত করছে FBI, এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে। তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে, তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন? খুবই সিম্পল, আপনাকে প্রশ্ন করি, FBI যে তদন্ত করছে, FBI কি এটা কোনো স্টেটমেন্টে বলেছে? FBI এর কোনো এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে? বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে, এটা তো ওদের কথা। FBI তদন্ত করলে FBI বলে না কেন? FBI যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল, তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল, সেটা এখন গেলেও আপনি পাবেন। FBI এর তখন সেই সময়ের এজেন্ট, স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভর্ট, সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। তো এখন FBI সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন, তাহলে আমরা মেনে নিব। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে। না, আগে FBI যে রেফারেন্স দিল, সে FBI কে আগে বলাতে বলেন। সরকারের পক্ষ থেকে তো ওরা অনেক মিথ্যাচার করছে। FBI কে যেহেতু তারা টেনেছে, FBI তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাই না? তো FBI সেই ডেবরা ল্যাপ্রভর্ট, তাকে দিয়ে বলাতে বলেন। এই যে ডেইলি স্টারের যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে, বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলস, সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। সে নাকি আপনার FBI এই যে স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভর্টকে কমিউনিকেট করে, কন্ট্যাক্ট করে, এবং সেখান থেকে উঠে আসে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে। এবং এই পুরো জিনিসটা উঠে আসে, তারাই বলছে ডেইলি স্টার রিপোর্টে, 2014 সালে US ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজভি আহমেদ একটা কেসের পরে। কিন্তু এই যে লিন্ডা স্যামুয়েলস এর কথা যে বলছে, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে, সে তো 2013 সালে মারা গেছে। আর এই পুরো ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে 2014 সালে, এই রিপোর্টে আছে। তো মৃত লিন্ডা স্যামুয়েলস 2014 সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রভর্টকে আপনার কন্ট্যাক্ট করলো? এই উত্তরটা আগে দিতে বলেন। মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে, ভুল করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লিন্ডা স্যামুয়েলস মারা গেছে, ডেবরা ল্যাপ্রভর্ট তো বেঁচে আছে। উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল
আপনার ক্রাইম ইনভেস্টিগেটর, উনার একটা অফিসিয়াল লিঙ্কডইন পেজ আছে, অফিসিয়াল। তো ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে, আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিব, আমি পোস্টও করেছি আমার টুইটারে। ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে তার লিঙ্কডইনে একটা পোস্ট করেছে। কি নিয়ে পোস্ট করেছে জানেন? বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে। কোন বিষয়টি নিয়ে করেছে জানেন? তারেক রহমানের যে অর্থ পাচার, সেটা নিয়ে ডেবরা ল্যাপ্রভট পোস্ট করেছে। তো ডেবরা ল্যাপ্রভট বেঁচে আছে, তাহলে এই সরকারকে বলেন যে ডেবরা ল্যাপ্রভট যে ওই $300 মিলিয়ন সজীব ওয়াজির জয় পেয়েছিল, তো ডেবরা ল্যাপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না? সে তো বেঁচে আছে। এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না? কাজে এরা এগুলো সব বানাচ্ছে। এই যে টিউলিপকে নিয়ে যেটা করলো, আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে। কেন ধরা খাবে? ধরেন অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনূসের অ্যান্টি কারাপশন কমিশন। সো এটা যদি শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবে টিউলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার, এটা একটা খবর হবে। খবরটা কি? যে বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে। খবরটা কিন্তু এইটা, তদন্ত শুরু করছে, কারণ করেছে তো। কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো, এই তদন্তটা কেন শুরু করলো? কারণ তার পিছন দিকে যান, এক ব্যক্তি রিট করেছে কোর্টে, তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আচ্ছা, যে ব্যক্তি রিট করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিট করেছে? তার পিছন দিকে যান, কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে টিউলিপ সিদ্দিকী ওই রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো? তার একটু পিছিয়ে যান। বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে? একটা ওয়েবসাইটস এর রেফারেন্সে। ওয়েবসাইটস এর নামটা কি? সব একটু চেক করে দেখেন। গ্লোবাল ডিফেন্স কর্প, এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে। যেরকম একটা ডিল হয়, সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল, সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো। সেই রিপোর্টের বেসিসে রিট করা হলো, রিটের বেসিসে অ্যান্টি কারাপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো। ইউকে এর বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টি কারাপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে। খুব স্বাভাবিকভাবে আসবে, কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র, সেটা কোনটা? সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প। ওইখানে একটু যান, গ্লোবাল ডিফেন্স কর্পে যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায়, কাদের, এটা কারা, দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট। এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই, এটা কোনো অ্যাড্রেস নাই। আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি, বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি, ডশেভেল ইন্টারন্যাশনালকে পাঠিয়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি, জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো? কেউ চিনে না, নোবডি হ্যাভ এনি ক্লু। এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায়, আর 40% খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে এটা বাঙালি কিছু লোকজন আছে, বিএনপি জামাতি, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা ইউএসএ থেকে চালায় পেজটা। এটার কোনো চালচুলা নেই, ঠিক আছে? তো অন্তর্বর্তী সরকার যেটা এখন দেশ চালাচ্ছে, তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়েও ক্ষোভ আছে। প্রতিদিন খুন, ধর্ষণ, এই ধরনের ঘটনাগুলো ঘটায় আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি খেয়াল করা যাচ্ছে। এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আসলে ছিনতাই সহ অন্যান্য আইন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তো এই যে পরিস্থিতি, এমন একটি পরিস্থিতি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই, সেরকম একটি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না। তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না? এর উত্তর আপনি দেন। যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদেরকে তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে করে দিচ্ছে। এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, থানা, ওয়ার্ড পর্যায় পর্যন্ত অফিসগুলি সব ভেঙে লুটতারাজ করে নিয়ে গেছে। আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুটতারাজ করা হয়েছে। এবং কোনো ছোটখাটো প্রোগ্রাম যদি দেয়া হয়, এই যে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেখানে কি আচরণটা করা হলো?
এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া হলো যে আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা, ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে তাদের কুড়াল আড়িয়ে ধার দেওয়া শুরু করলো, আওয়ামী লীগকে জবাই করলো। তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে, এটা সাময়িক, কিন্তু আওয়ামী লীগের যে শক্তি, এটা জনমানুষের শক্তি। এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত, আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তখন কিন্তু আর সিপিডি কথা বলে না। খেয়াল করেন, আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না। যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে, সময় বৃদ্ধি করছে, তখন আর হেডলাইন করে কিন্তু এদের পোষা মিডিয়াগুলা। খেয়াল করে দেখেন। আরাফাত ভাই, এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন, এই বিদ্যমান বাস্তবতা তো আছেই। তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ, নাকি দল হিসেবে সাংগঠনিক ভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে, বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিশালী জায়গায় নাই? আপনারা কি মনে করেন? মূল কারণ যেটা আমি বলেছি সেটাই। আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম যদি নেই, ধরেন একটা প্রোগ্রাম করবো, এখানে কিছু না, 100-150 জন লোক হবে, প্রতিবাদ করবে। কি নিয়ে প্রতিবাদ করবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কি নিয়ে প্রতিবাদ করবে? মুক্তিযোদ্ধাদের অপমান। কি নিয়ে প্রতিবাদ করবে? এই যে জননিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা। একেবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে, তাই তো? এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না। তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান দিবে। তারা দিবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগান, 71-এর স্লোগান দিবে। তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, জয় বাংলা, এই স্লোগান দিবে। এবং সেই ব্যানারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না, শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে, জাতির জনকের ছবি, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতার ছবি থাকবে। সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখাই দেন। বাংলাদেশে তারা লোক লাগিয়ে রেখেছে। আমাদের আমলে কি ওদের এই অবস্থা ছিল? ওরা তো সব ধরনের বিক্ষোভ, গণ আন্দোলন যা কিছু করে সবই তো করেছে, আমরা তো করতে দিয়েছি। আর এখন একটা ব্যানার ছাপাতে দিবে না আপনাকে, 50 লোককে এক জায়গায় হতে দিবে না। তারা তাদের পেটোয়া বাহিনী পাঠিয়ে এই ধরনের আপনার সাপ্রেশনারি কাজগুলি করছে তারা। তাহলে আরাফাত ভাই, এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন? আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাবো? আর আরেকটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যে আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তো আসলে কি এটা সত্যতা আছে কিনা, বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই। আমরা কি পরিকল্পনা করছি এটা তো আপনাকে আমি ইন্টারভিউতে বলে দিব না। না, আমি এটা জাস্ট আপনার সাথে একটু লাইটার নোটে বলছি। না, অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিও আছে। আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে, এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে উনি আলোচনা করছেন এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি নেওয়া হবে। সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে, নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে। তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে, তারা বারবার উপদেষ্টারা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার। তো সংস্কারের তো আসলে শেষ নেই, বা সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ও তারা বলছে না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার, এরপরে তারা নির্বাচনের দিকে যাবে। তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে, বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে, একটা সময় দিয়েছিল কিন্তু, যে 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, এবং সেগুলো বললে ধরেন আরো 2-3 মাস লাগবে ম্যাক্সিমাম। তো 6 মাস গেল। তারপরে আপনার নির্বাচনের কিছু প্রস্তুতির ব্যাপার আছে। কাজে আসলে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার যায়, এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট চায়, এটা সম্ভব। তবে এখন তার একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটাকে আবার বদলে ফেলেছে, যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে। যেহেতু আগের তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে, কাজে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের 3 মাস আগে কিন্তু সংবিধান অনুযায়ী, এই মুহূর্তে যে সংবিধান যেভাবে আছে সেই অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, এবং ওই ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ
মানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি, উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে হবে। আর সংবিধান এখন কিন্তু এইভাবে আছে। আর এই সংবিধান কি থাকবে মনে হয়? তারা তো সংবিধান নতুন করে লেখার আলাপও আছে তাদের মধ্যে। এই সংবিধান তো থাকতেই হবে, নতুন করে যদি লিখেও রাখে ওইটা শুধু কাগজের টুকরা ছাড়া ওইটার কোনো ভ্যালু নাই। কারণ ইলেকশন হতে হবে, ইলেকশনের পরে যে সংসদ হবে সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে 2/3 মেজরিটি। তার আগ পর্যন্ত নির্বাচনের আগে তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোনো সুযোগ নেই, নির্বাচনের পরে সেটা সম্ভব। তো এখন তারা যে যদি সংবিধান লেখে সেটা তৈরি করে কাগজ, এটার কোনো ভ্যালু নাই। রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান, এবং সেই সংবিধান এই মুহূর্তে যেটা বলে সর্বোচ্চ আদালতের রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার আছে। তখন তারা আওয়ামী লীগকে দোষ দেয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে দিয়েছিল, দিয়ে নির্বাচন করেছে। তো আওয়ামী লীগের 2008-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নেই, সেই নির্বাচনে নির্বাচিত সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবেই সরিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার পরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল। সেটা নিয়ে তাদের যদি সমালোচনা থাকে, তাহলে আজকে সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে না, তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে, তাই না? আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মাধ্যমে। এবং ওই সংসদ নিয়ে তো বিতর্ক ছিল না। আমি ধরে নিলাম ঠিক আছে আপনি 2014 সালে 18 সালের নির্বাচনের পর সংসদ নিয়ে বিতর্ক করবেন, কিন্তু 2008 সালের নির্বাচিত এই সংসদ, সেই সংসদ তো লেজিটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার সরিয়েছিল সংবিধান থেকে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা চলে যাওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলাম। কিন্তু এখন তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে, এটাকে সংবিধান রেখে আপনি এটাকে অবজ্ঞা করে নির্বাচন করবেন গায়ের জোর, তাহলে তো এটা আরো অনেক বড় মানে অপরাধের জায়গায় চলে যায়। আর এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো তত্ত্বাবধায়ক সরকার না, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা আবার তাদের রাজনৈতিক দলও তৈরি করবে। তো তাদের যদি রাজনৈতিক দল তৈরি হয় এই ছাত্রদের, সেই রাজনৈতিক দল তাহলে ছাত্রদের দল, এবং এরা আবার এই সরকারকে নিয়োগ দিয়েছে, এদের নিয়োগকর্তা। তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এই লোকগুলা যারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য। তো তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিটটা কি? যে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন মনে করে হয় না। তো তাহলে দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হয়ে যাবে যদি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, কারণ তাদের তো তখন দল আছে।